নয়া চমক বিজেপির, আর সেটা কি? বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর যে কোনো মুহূর্তে সম্ভাবনা রয়েছে বিজেপির দ্বিতীয় লিস্ট অর্থাৎ তালিকা প্রার্থীর চলে আসার। এবং যেটা ভিউয়ার্স আমরা জানতে পারছি একটা খবর, সেটা হচ্ছে যে এই দ্বিতীয় লিস্টে সাংঘাতিক কিছু নাম এমন থাকছে যেটা কিনা বিজেপির চমক হবে বঙ্গবাসীর কাছে। তাই তো বিবেক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সব থেকে বড় বিষয় রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দেওয়া ঘটনা। প্রাক্তন বিচারপতি, তিনি প্রাক্তন হয়েছেন, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু একেবারে ঘোষণা করে দিয়েছেন নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে যে তিনি বিজেপিতে যোগদান করছেন। এবং তিনি যবে থেকে নিজের অবসরের কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তবে থেকে কিন্তু সংবাদ মাধ্যমে একটা জল্পনা চলছে, একটা মানে অসমর্থিত সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি যে খুব সম্ভবত তিনি তমলুক থেকে প্রার্থী হতে পারেন। এবার আবার এই যে সাংবাদিক সম্মেলন করলেন বাড়িতে, তিনি কিন্তু পরিষ্কারভাবে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কারভাবে চ্যালেঞ্জ ছুড়েছেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে। একেবারে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে এখন প্রশ্ন হচ্ছে দুটো, তাহলে তমলুক থেকে নাকি ডায়মন্ড হারবার থেকে? আবার লক্ষ্য করলে দেখা যাবে যে 20টা আসন, যার প্রথম দফায় যে 20 আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে কিন্তু না তমলুকের নাম রয়েছে না ডায়মন্ড হারবারের নাম রয়েছে। ফলে এখন পরিস্থিতি যা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় একটা ধোঁয়াশা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। একেবারে ভিউয়ার্স, ধোঁয়াশা তৈরি হয়েছে, তবে চমক থাকছে, এটা একেবারে কিন্তু জানা কথা। অন্যদিকে আমরা যদি তাপস রায়ের কথা বলি, আর কোনো ধোঁয়াশা নেই বিজেপিতে তাপস রায়। এবং সেখান থেকে জাস্ট যদি আমরা বলি যে কোন আসন তার হতে চলেছে, কোন আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, কারণ এখানে আপনাদেরকে জানিয়ে রাখি ভিউয়ার্স, দুটি আসনের কথা আসছে। একটা হচ্ছে উত্তর কলকাতা, আরেকটি হচ্ছে দমদম, যেহেতু বরানগর দমদমের মধ্যে পড়ে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো অবধি একটা ধোঁয়াশা রয়েছে যে কোন আসন থেকে। সুতরাং আমরা যদি ধরে নিই যে প্রার্থী হচ্ছেন তাপস রায়, তাহলে এটা তো আরেকটা দ্বিতীয় চমক, যেটা কিনা দ্বিতীয় তালিকায় আসতে চলেছে। বিবেক, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে 7 তারিখে বিজেপিতে অফিসিয়ালি যোগদানের কথা ঘোষণা করেছেন অভিজিৎ গাঙ্গুলি, অপরদিকে যেটা খবর পাওয়া যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। এবার তাপস রায়ের যদি নির্বাচনী ক্ষেত্র দেখা হয়, তাপস রায়ের বাড়ি বউবাজার এলাকাতে, কিন্তু তার নির্বাচনী ক্ষেত্র হলো মানে বরাহনগর, যেখান থেকে তিনি বিধায়ক ছিলেন বেশ লম্বা সময় ধরে, এবং বিধায়ক হিসাবে তার বরাহনগর এলাকায় রাজনৈতিক একটা যে হোল্ড, সেটা কিন্তু বেশ স্ট্রং। আমরা দেখেছি যে যখন তিনি বাড়িতে বসে, তার বাড়িতে কুণাল ঘোষ গিয়েছেন, ব্রাত্য বসু গিয়েছেন, সেই সময় কিন্তু বেশ কিছু কাউন্সিলর, পুরো প্রতিনিধি যারা ছিলেন, এমনকি চেয়ারম্যান, তারাও কিন্তু সেখানে গিয়েছেন, বা সেখানে গিয়ে এমনকি কান্নাকাটির পর্যায়েও চলে গিয়েছে ব্যাপারটা, এমনটাও লক্ষ্য করা গেছে। বলে পলিটিক্যাল যে হোল্ড বলা যেতে পারে, শক্তি বলা যেতে পারে, সেটা কিন্তু বরাহনগরে তার রয়েছে। আবার যদি আমি এলাকা ওয়াইজ দেখি, যে লোকসভার কেন্দ্র হিসাবে দেখি, তাহলে বরাহনগর পড়ছে দমদম লোকসভার মধ্যে। অপরদিকে যদি আমি দেখি যে উত্তর কলকাতার রাজনীতি, যেটাতে বারবার তিনি অভিযোগ করছেন যে সুদীপ ব্যানার্জি, যার বিরুদ্ধে তার মূল অভিযোগ, সেই সুদীপ ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু তাহলে সেখানে দাঁড়াচ্ছে হলো যে মানে কলকাতা উত্তর, সেখানেই কিন্তু সেই রাজনীতির ক্ষেত্র হিসেবে তিনি বেছে নিতে চান বা জবাব দিতে চান। ফলে দুটো জায়গায় একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে। আর অন্যদিকে আরো একটা আপনাদেরকে আপডেট দেব, সেটা হচ্ছে যে দক্ষিণ কলকাতা থেকে একজন চিকিৎসকের নাম উঠে আসছে। তবে এখনো পর্যন্ত এই খবরের পুরোপুরিভাবে স্পষ্ট কিন্তু কিছু জানা যায়নি। সূত্র মারফত যেটুকু আমরা জানতে পারছি, সেটাই আমাদের ভিউয়ার্সদেরকে জানানো আমাদের কর্তব্য, আমরা সেটা করছি। প্রাথমিক স্তরেই রয়েছে সে কথাবার্তা, তবে ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ করা হয়েছে সেই চিকিৎসকের সঙ্গে, সে অসমর্থিত সূত্রের মারফত আমরা কিন্তু জানতে পারছি বিবেক। আর যদি সেটা হয়, কারণ সেই চিকিৎসক যথেষ্ট সুনাম ধন্য চিকিৎসক, এবং অন্যান্য যারা পার্টিরা রয়েছে তারাও ভীষণভাবে তাকে রেসপেক্ট করে, সেটা কিন্তু আরো একটা চমক হতে পারে সে তালিকায়। দেখো, যেটা সূত্র মারফত এখন খবর পাওয়া যাচ্ছে যে অলরেডি সুকান্ত মজুমদার, বিজেপির যিনি রাজ্য সভাপতি, তার সাথে কিন্তু কেন্দ্রীয় যারা নির্বাচক মণ্ডলী রয়েছেন তাদের সাথে কিন্তু রীতিমতো একপ্রস্ত কথাবার্তা হয়ে গিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় দফার পর, মানে প্রথম দফার পর দ্বিতীয় দফাতে কিন্তু যেটা জোর দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে, সেটা হলো গিয়ে আঞ্চলিক ভূমিপুত্র যারা বা লোকালি যারা খুব পরিচিত, সেই সমস্ত নাম। এবার তুমি লক্ষ্য করে দেখো, যদি তাপস রায়ের ক্ষেত্রে ধরো, যে দুটো আসন ধরা হচ্ছে সম্ভাব্যভাবে, সেখানে তার যথেষ্ট পরিচিতি আছে। অভিজিৎ গাঙ্গুলি, তার ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার একটা আলাদা আইডেন্টিটি রয়েছে। এবং অপরদিকে যে চিকিৎসকের কথা তুমি বলছো, লোকালি তার কিন্তু যথেষ্ট একটা মাস অ্যাপিল রয়েছে। এরকমই কিন্তু প্রার্থী তারা নির্বাচন করতে চাইছেন। অপরদিকে আমরা দেখলাম যে পবন সিং এর ক্ষেত্রে যেটা হলো যে বহিরাগত, এবং ওই সমস্ত বিভিন্ন কেসে কিন্তু তার নামটা উইথড্র করে নেওয়া হলো।
এখানে আরো একটা বিষয় চলে আসছে, আর সেটা হচ্ছে যে একদিকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, অন্যদিকে আরো একজন প্রাক্তন বিচারপতির নাম উঠে আসছে যিনি কিনা প্রার্থীর তালিকায় থাকতে পারেন বিজেপির। সেটা হলে কিন্তু আরো একটা চমক হবে। তবে এখানে আরেকটা প্রশ্ন আসছে, বিবেক তোমার কাছে যাব আরেকবার। সেটা হচ্ছে যদি আমরা দিলীপ ঘোষের কথা বলি, দিলীপ ঘোষকে নাকি আমরা অসমর্থিত সূত্রের মারফত জানতে পারছি দিলীপ ঘোষকে বলা হয়েছে মেদিনীপুর থেকে লড়তে নয়, অন্য কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে লড়তে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ কিন্তু আগে থেকেই প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন, দেয়াল লেখনও করে ফেলেছেন। সেখানে কি কিছুটা একটু অস্বস্তিতে পড়তে পারে বিজেপি, এবং এই সিটটা নিয়ে কি হতে পারে একটা প্রশ্ন তো কোথাও না কোথাও থেকে যাচ্ছে। দেখো, প্রথম দফায় মোটামুটি যে প্রার্থী আমরা দেখেছি যারা জিতে রয়েছেন তাদের নামই রয়েছে প্রথম দফার লিস্টে, এবং একমাত্র আলিপুর দুয়ার ছাড়া বাকি কোনো ক্ষেত্রে কিন্তু জেতা প্রার্থী উইনিং ক্যান্ডিডেট যারা তাদেরকে চেঞ্জ করা হয়নি। সেক্ষেত্রে যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে প্রথম দফায় হয়তো দিলীপ ঘোষের নাম থাকতে পারে, কারণ মেদিনীপুর সদর থেকে তিনি জিতে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার নাম ঘোষণা করা হয়নি। অথচ তার পার্শ্ববর্তী যে লোকসভা কেন্দ্র ঘাটাল, সেখানে হিরণময় চট্টোপাধ্যায় হিরণের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে এই জায়গায় একটা ধোঁয়াশা কিন্তু বা জল্পনা কিন্তু তৈরি হয়েছে। এবং আরও একটা বিষয় যেটা লক্ষ্য করা হচ্ছে যে যেটা আরেকটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একদিকে যেমন সৌমেন্দু অধিকারী তিনি টিকিট পেয়েছেন, অপরদিকে দিব্যেন্দু অধিকারী আরেক ভাই শুভেন্দু অধিকারী তারও টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার যদি তমলুক থেকে যেটা আরেকটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হন, সেক্ষেত্রে কি মেদিনীপুরে থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেক্ষেত্রেও একটা অঙ্ক ঘটছে। সেই অঙ্ক যদি ঠিক হয় তাহলে পরে সেক্ষেত্রে দিলীপ ঘোষ সেখানকার এই মুহূর্তে উইনিং ক্যান্ডিডেট, তাকে তার জায়গা ছাড়তে হতে পারে। ফলে একটি জটিল অবস্থা রয়েছে, একেবারে জটিল অবস্থা। আর জটিল অবস্থার কথা যখনই বিবেক বললো, আরে একবার মনে করি দি ভিউয়ার্স যে জটিল অবস্থা কিন্তু আবারও হতে পারে বিজেপির এই দ্বিতীয় তালিকায়, এমনটা কিন্তু বিরোধীরাও বলছেন। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হচ্ছে পবন সিং। আমরা আসানসোলের ক্ষেত্রে যদি দেখে নিই, ব্যাকফুটে যেতে হয়েছে, নাম ডিক্লেয়ার হয়ে গেছে, কোথাও তাড়াহুড়ো করে ফেলেছে বিজেপি নাম সিলেকশন, এই প্রশ্ন উঠেছে বারবার। আর সেক্ষেত্রে দ্বিতীয় লিস্টে তারা কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে চাইছে, কারণ বিবেক যদি একবার নাম ডিক্লেয়ার হয়ে যায় তারপর যদি কোথাও না কোথাও আবার সেই নামটা নিজে থেকে কেউ সরে যায় তখন কিন্তু একটা আরও সমস্যা। সে কারণেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি একটু ধীরে চলো নীতিতেও যাচ্ছে এবং বুঝে শুনে ক্যান্ডিডেট দিতে চাইছে। কতটা ঠিক খবর? দেখো, বিজেপিকে একবার বঙ্গ বিজেপির মুখ পুড়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু শাসক দল তারা কিন্তু তার ক্রেডিটটা নিজেদের দিকে অর্থাৎ ঝোল নিজেদের কোলে টানার চেষ্টা করেছে। ফলে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা অর্থাৎ বাকি যে 22টি প্রার্থী মানে আসন রয়েছে লোকসভা আসন, তার যে প্রার্থী তালিকা সেখানে দাঁড়িয়ে বিজেপি আর কোনো ভুল করতে চাইছে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অপরদিকে উত্তর কলকাতা কেন্দ্র, যেখানে মনে করা হচ্ছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাপস রায়, সেখানেও একটা জটিলতার কথা রয়েছে। আমরা ভিউয়ার্সকে জানাতে চাই যে অনেকেই মনে করছিলেন যে মানে লম্বা সময় ধরে সেখানে একেবারে দুধে রাজনীতিবিদ এবং দীর্ঘ সময় ধরে জিতে থাকা কাউন্সিলর সজল ঘোষ, যিনি কিনা একটি নাম করা পুজোর উদ্যোক্তাও বটে, এবং যত উঠে এসেছিল একেবারে সেই নামটা উঠে এসেছিল, কিন্তু এখন কোন দিকে জল গড়ায় সেটাই দেখার। আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আমরা যদি পবন সিং এর কথা বলি, আমরা দেখেছি যে বাঙালি মহিলা বিদ্বেষী বলে কিন্তু তাকে যেভাবে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাজ্যে এসে যেভাবে সন্দেশকালী মহিলা না পশ্চিমবঙ্গের মহিলাদের কথা তুলে ধরেছেন। এক্ষেত্রে বিবেকের কাছে আবার যাবো। বিবেক, কোথাও না কোথাও লোকসভা 2024-এ মহিলা ভোটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তুমি একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি একটা 2021 সালের একটা তথ্য দিচ্ছিলে, যদি ভিউয়ার্সের সঙ্গে সেটা শেয়ার করো। 2021 সালের লোকসভা বিধানসভা নির্বাচনে যে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গিয়েছে যে তথ্যটা, সেটাই শেয়ার করছি আমি, যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 7.2 কোটি ভোটার, যার মধ্যে 49% মহিলা ভোটার রয়েছে, এবং যারা ভোটে অংশগ্রহণ করছেন মানে যে ভোটার সংখ্যা মহিলা ভোটের প্রায় 82.35% যারা রয়েছেন তারা কিন্তু মহিলা ভোট একেবারে ভোট দিচ্ছেন। অপরদিকে পুরুষরা যারা ভোট দিচ্ছেন, টোটাল পুরুষ ভোটারদের মধ্যে সেখানে সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে 82.28%, 82.28%, পরে 0.7% চোখে দেখা হিসেবে এমন কিছু নয়, কিন্তু বিস্তীর্ণ বা বিশাল যখন ভোটার সংখ্যা দাঁড়ায় তখন কিন্তু এটা একটা বড়সড় তফাৎ। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্ণায়ক ভোট শক্তি যদি আমি ধরে নিই তাহলে কিন্তু এই মুহূর্তে মহিলারা। ফলে সমস্ত রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল থেকে শুরু করে রাজ্যের বর্তমান বিরোধী দল লোকসভা ভোটের আগে কিন্তু মহিলা ভোট বা মহিলা ভোট ব্যাংকে ক্যাপচার করতে মরিয়া, সেটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে পরিষ্কারভাবে ধরা পড়ছে। একেবারেই তাই, পরিষ্কারভাবে ধরা পড়ছে। আর দ্বিতীয় তালিকায় চমক তো থাকছেই, তবে
মহিলা ক্যান্ডিডেট কত থাকে সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ যেভাবে মহিলাদেরকে নিয়ে এবারে যেভাবে দেখা গেছে নরেন্দ্র মোদী খোদ বলেছেন যে বাংলার মহিলাদের গুরুত্ব বলেছেন, সেক্ষেত্রে দ্বিতীয় যে তালিকা সেখানে কতটা গুরুত্ব বিজেপি খোদ দেয় সেটাও একদিকে নজর রয়েছে বঙ্গবাসীদের। এবং অন্যদিকে যে তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে নানান ধরনের চমক, এবং সেই চমকের তথ্য কিছু কিছু আমরা ডিজিটাল খবরি লাল আপনাদের জন্য তুলে এনেছি। দেখতে থাকবেন এরকম আরো অনেক খবরের জন্য, যেখানে আমরা আপনাদের সামনে এমন কিছু খবরের ভেতরের খবর তুলে ধরবো যেটা আপনাদেরকে বলতে পারি যে অন্য কোনো মিডিয়ায় আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন না। খবরের ভেতরের খবর আর কিছু অন্যরকম খবর যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন আর দেখতে থাকুন ডিজিটাল খবরি লাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।